অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও কাণ্ডের মাঝে এবার বিস্ফোরক তৃণমূল সিউড়ি ২ নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম। তার এলাকার অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বোলপুর থেকে। মঙ্গলবার সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুরে একটি সভা মঞ্চ থেকে এমনই বিস্ফোরক দাবি করেন। পাশাপাশি তিনি আরও বলেন, বোলপুরে যেভাবে মাথা নিচু করতে বলা হয়েছিল কিন্তু আমি করিনি, তবে ধর্মের কল বাতাসে নড়ে। উল্লেখ্য, সিউড়ি ২ নম্বর ব্লকে কেষ্ট কাজল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব বেশ কয়েক মাস ধরে। এর আগেও কাজল অনুগামী নুরুল ইসলাম একাধিকবার বোলপুর লবিকে আক্রমণ করেছেন। এমনকি তাকে বোলপুর থেকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তাতেই অনেকে মনে করছেন, তাহলে কি আবারও অনুব্রত মণ্ডলের দিকে আঙুল তুললেন কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতি? রাজু মুখার্জিকে থ্রেট করে কি বলা হয়েছিল, কিরে রাজু সোজা লাইনে আসবি না জীবনটাকে বিলীন করে দিতে চাস? একদম হুবহু যে কথাগুলি বলা হয়েছিল, যে শব্দ ব্যবহার করেছে, আমি সেটাই বলছি সবার সামনে। রাজু আত্মসমর্পণ করেনি, বলেছিল যে মানুষটার নেতৃত্বে আমি এইভাবে দীর্ঘদিন চলে আসছি, আমাদের ব্লকের সংগঠনটা এত ভালো, সেই জায়গায় একজন নেতা সেজে কি করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে, আমরা অবাক হয়ে গেছিলাম সেদিন। এবং এটাই করেছে। সব মানুষ তো সমান হয় না, কারো মাথায় ভয় কাজ করে, কারো মাথায় লোভ কাজ করে। তারিখ ধরে ধরে বলে দিয়েছিল না বোলপুর থেকে, তুমি ব্লক সভাপতি, তুমি সহসভাপতি। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একদম স্ট্যাম্প মেরেই দিল, সিলমোহর মেরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে বলল যে অমুক সভাপতি অমুক সহসভাপতি দাদা আমাদের বলে দিয়েছে। বলেছিল কি না? তারপর যখন বলা হলো যে এর কোনো পরিবর্তন হচ্ছে না, যে কই ব্লক সভাপতিতে কিছুই দেখছি না, বোলপুর থেকে বলে দিল হচ্ছে কই, এই 15 তারিখ দেখতে পাবে। আচ্ছা, 15 তারিখটা যখন পেরিয়ে গেল তখন বললো যে 19 তারিখে দেখতে পাবে। 19 তারিখটা যখন পেরিয়ে গেল তখন বললো 21 তারিখে দেখতে পাবে। তারিখ একটার পর তারিখ কিন্তু চলে যাচ্ছে। লোভ এবং লালসা এবং ভয়ের শিকার হয়ে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে আমাদের বিরুদ্ধে বিষাদঘাত করছে। আসলে উদ্দেশ্যটা তা নয়। উদ্দেশ্যটা তো বোলপুর যেভাবে আমাকে মাথা নিচু করতে বলেছিল তাদের কাছে আমি তা হইনি। বোলপুর যে অন্যায় কাজটা আমাকে দিয়ে করাতে চেয়েছিল আমি সেটা করিনি, সেই জন্যই তো এই ব্যাপার। কিন্তু মনে রাখবেন, ধর্মের কল বাতাসে নড়ে। আবার বিনাশকালেও বুদ্ধি নাশ হয়, এই দুটো কথা মাথায় রাখবেন। ধর্মের কল বাতাসে নড়ে, বিনাশকালেও বুদ্ধি নাশ হয়। বুদ্ধি যখন নাশ হবে, একটার পর একটা ভুল তার মধ্যে থেকে হতে থাকবেই থাকবে। এটাই হতে চলেছে। সেজন্য এভাবে সংগঠন নষ্ট করা যাবে না। এখন পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তাদের নেতৃত্বে জেলায় এখন বিভিন্নভাবে ওই রকম টাইপের তো চলছিল। আপনারা তো দেখতে পাচ্ছিলেন যে বিভিন্ন আমাদের যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে, যারা নেতারা আছে, তাদেরকে বিভিন্নভাবে একটা থ্রেট করা হচ্ছিল বা ভয় দেখানো হচ্ছিল যে নুরুল ইসলামের সঙ্গে থাকা যাবে না, এরকম একটা ব্যাপার তো চলছিল। এই ধরুন প্রত্যেক জায়গা থেকেই চলছিল। হ্যাঁ, একরকম তাই। দেখুন, সে জায়গাটা দাদা তো আপনাদেরকে স্পষ্টভাবে বলেছে যে দাদাকে কিছু কিছু নির্দেশ হয়তো দিয়েছিল। সেই নির্দেশগুলো দাদা হয়তো ভেবেছিল যে না, এটাতে দলের ক্ষতি হবে, যার জন্য দাদা এগুলোকে মেনে নেননি, আমরাও এটাকে মেনে নিইনি। এই জন্য এই জিনিসটা করা হচ্ছিল। দেখুন, একটা কথা পরিষ্কার আপনাদেরকে বলি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তাদেরকে দেখেই দল করি। তারা আমাদেরকে যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশেই করব। এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট নুরুল ইসলাম, আমরা একজন করে অঞ্চল প্রেসিডেন্ট, তার নির্দেশেই আমরা চলব। বোলপুর থেকে এরকম
কয়েকজনকে প্রায় সময়ে এরকম ব্যাপার হতো। পরবর্তী ক্ষেত্রে এখন আপনারা দেখুন, আমি বলি মানুষ আমাদের সঙ্গে ছিল, তার কারণ যারা আমাদের সঙ্গে ট্যাসেল করছিল বা যারা আমাদের সঙ্গে ছিল না তাদের সঙ্গে কিন্তু মানুষ ছিল না। আর আমাদের সঙ্গে মানুষ ছিল, আমরা নিচু স্তরে মানুষের সঙ্গে থেকে আলাপ আলোচনা করেই আমরা কিন্তু দলটা করেছি এবং আমরা বারবার দলীয় কর্মসূচিতে দলের কথাই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য সব কথা বলেছি, এটাই কিন্তু বলেছি। দলের যাতে হাত আরো বেশি শক্ত হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো বেশি শক্ত হয়, এটাই কিন্তু আমাদের কথা ছিল। যার জন্য মানুষ কিন্তু আমাদেরকে ছেড়ে যায়নি। আজকের দিনেও যতবার আমরা মিটিং মিছিল করেছি আপনারা দেখেছেন, হাজারে হাজারে মানুষ কিন্তু আমাদের ডাকে এসে হাজির হয়েছে। শত কিছু উপেক্ষা করে অনেক হুমকি দিয়েছে, অনেককে অনেক কিছু করেছে, মিটিং এ যাওয়া যাবে না রাজু নুরুলের, এটা কিন্তু বলেছে। তারপরেও কিন্তু মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। আপনাকে প্রাণনাশী হুমকি দেওয়া হয়, মানে যেটা উনি বললেন আর যাই হোক, সেরকম টাইপেরই একটা ব্যাপার। রাজু মুখার্জি, অবিনাশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, বনশঙ্কা অঞ্চলের অবজারভার। এটা আমার অনুরোধ। ভাই বলো। আজকে আমরা প্রতিটি বুথ থেকে 5-7 জন করে আমাদের যারা সক্রিয় কর্মী তাদেরকে আমরা মূলত আজকে ডেকেছিলাম। আজকে একটি বিশেষ সাংগঠনিক সভা আমরা ডেকেছি, সেই সাংগঠনিক সভা আমরা এতক্ষণ ধরে চালালাম এবং আলোচনা হলো এবং এই আলোচনা শেষ করলাম, মিটিং আমরা এখানে শেষ করলাম। আমি একটা কথা বলি, এই ব্লকের নিয়ম অনুযায়ী যে সিস্টেমের মধ্যে আমরা চলে আসছি, সেখানে আমরা আজকের ইন্টারনেটের যুগে আমরা সোশ্যাল মিডিয়ায় এগুলোকে আমরা প্রচার করি এবং আমাদের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় এগুলোকে দেয়, মিটিং আছে এতটার সময় আসুন, এটা দেয়। অতএব এখানে ইন্ডিভিজুয়ালি কাউকে ধরে ধরে বলার কোনো জায়গা নেই। সোশ্যাল মিডিয়া বলতে একটা অডিও গ্রুপ আছে, একটি অডিও ভাইরাল হয়েছে, কি বলতো, বোলপুরের যে আইসি আছে মিঠুন হালদারের সঙ্গে একজন বড় নেতা কথোপকথনের একটি ভিডিও, একটি অডিও ভাইরাল হয়েছে, সেটিকে এই মুহূর্তে পুলিশ দেখছে এবং আজও চলছে। কি বলবেন? এটা নিয়ে আমার কিছু বলার নেই, আমার দল আছে এবং সরকার আছে, তারা দেখছেন। আমার ব্যক্তিগত কোনো মতামত। বলছি, এই ঘটনার পর কি কোনো অঞ্চল সভাপতিরা আপনার সঙ্গে যোগাযোগ করছে? আমি এই নিয়ে কিছু বলবো না, অনেকেই যোগাযোগ করছে, কিন্তু এটা নিয়ে কিছু বলবো না আমি এখন। বলছি, আপনি যে বৈঠকটা গেছিলেন তাতে তো একাধিক অঞ্চল সভাপতিরা উপস্থিত হয়নি, তাহলে কি এরপরে কি ওপর নেতৃত্বকে জানাবেন? আমি একটা কথা বলি, দল একটা সিস্টেমের মধ্যে চলছে। তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে দলটাকে আমি একটা সিস্টেমের মধ্যে পরিচালনা করার চেষ্টা করেছি, আজও করছি। 1, 2 হচ্ছে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমন্ত্রণ জানাই, কে কার সুবিধা অসুবিধা এসেছে কি আসেনি সেই ব্যাপারটা এখানে আলোচনার বিষয় নয়। সবচাইতে বড় কথা, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আমি একটা নুরুল, ব্লকের প্রেসিডেন্ট, আমি যদি এই জায়গায় না থাকি দলটা শেষ হয়ে যাবে। কি দলটা আমাকে দেখে কেউ করে না, দলটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে করে, তাদের উন্নয়ন, তার দেওয়া উন্নয়ন দেখে করে। অথবা আমি নুরুল থাকলাম না থাকলাম, দলের কিচ্ছু এসে যায় না। অতএব কেউ যদি কোথাও থাকে তার জন্য দল কোথাও আটকে যাবে না। দলে বিশৃঙ্খলা করার কথা তো আমি হুবহু আপনার বক্তব্যের মধ্যে বলেছি এবং অ্যাজ এ এক্সাম্পল একদম সুনির্দিষ্ট করে উদাহরণ দিয়ে আমি বলে দিয়েছি যে এইভাবে দলটাকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে বোলপুরের নির্দেশে কেউ। আমি আবার ওই কথা বলছি, একই প্রশ্ন হয়ে যাচ্ছে বারবার। আমি আমাদের গ্রুপের মধ্যে আমরা দিয়ে দিই, যেমন আগেও দিতাম তেমন এখনটাও দিয়ে দিই। এবার কে কার সুবিধা অসুবিধার জন্য আসতে পেরেছেন আসতে পারেনি সেটা তাদের বিষয়, আমি এই নিয়ে কিছু বলতে পারবো না। কিন্তু এটা আপনারা দেখেছেন, আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি মূলত আমার গ্রাসরুটের ওয়ার্কার যারা, সেই ওয়ার্কাররা এসছেন, এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওয়া। নির্বাচন আসতে চলেছে, কি বার্তা দিলেন? একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। 1, কোথায় কি সুবিধা আছে অসুবিধা আছে মানুষের কাছে পৌঁছে গিয়ে খবর রাখা। 2, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সমস্ত বিষয়গুলোকে মানুষকে অবগত করা এবং কেন আপনি পাননি এই সুবিধাটা সেটা তাকে ধরে নিয়ে এসে অফিসে গিয়ে তার সুবিধাটা পাইয়ে দেওয়া।
এগুলো সমস্ত আমাদের কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে মানুষকে দলমুখী করতে হবে। তৃণমূল কংগ্রেসের ইতিহাস জানাতে হবে, তৃণমূল কংগ্রেসের ইতিহাসকে বোঝাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রামী যে জীবন, সেই জীবনের ইতিহাস মানুষের কাছে তুলে ধরতে হবে। এর মধ্যে থেকেই 2024 আর 26 আমাদের জয় নিশ্চিত। মানুষকে হুমকি দেওয়া যাবে না বা এরকম একটা বক্তব্য আপনি রাখলেন, বক্তব্য দেওয়ার সময় ইয়েস, কি বললেন? কোনো হুমকি মানুষকে দিয়ে তার ভোট আদায় করা আমাদের কাজ নয়। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পসরাটাকে মানুষের কাছে তুলে দেবো আমরা, ভোট এমনিতে চলে আসবে। গত লোকসভা নির্বাচনে আমাদের সিউড়ি 2 নম্বর ব্লকের মায়েরা নিজের নিজের গ্রামে 100 জন 200 জনের দল নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সমস্ত কথা বলেছে। বড় কোনো নেতা এনে কোনো সভা আমার ব্লকে হয়নি, শুধু আমার মায়েরা, আমাদের ভাইয়েরা বাড়ি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার করেই এই ব্লকে 28,141 ভোট গত লোকসভায় আমরা পেয়েছি লিড। মাথায় রাখতে হবে। করেছিলেন অকথ্য ভাষায়, সেই ঘটনা প্রকাশ্যে আসতে এবার দলের নেতারাই মুখ খুলছেন। অঞ্চল সভাপতিরা বলছেন তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে কাজল ঘনিষ্ঠ থেকে অনুব্রত ঘনিষ্ঠ হওয়ার জন্য। দেখুন, এখন বীরভূম জেলায় একটা হুমকি কালচার চালু হয়েছে। যে যাকে পাচ্ছে হুমকি দিচ্ছে, যে যাকে পাচ্ছে যা খুশি বলছে। এখানে কাউকে কিছু বলার নেই। কে ওকে হুমকি দেয়, ওকে হুমকি দেয়, এটা পুরনো অভ্যাস। আগে এরা বিরোধী দিকে দিত, এখন বিরোধীরা শক্তিশালী হওয়াতে বা নিজের দলের বিভিন্ন কারণে তারা ফেঁসে যাওয়াতে এখন হুমকিরা নিজেদের মধ্যে দিচ্ছে। তো এই হুমকি কালচার যখন আছে, এটা প্রত্যেককেই তার সহ্য করতে হবে। এখানে পুলিশ তার স্ত্রী বা মায়ের ইজ্জত বাঁচাতে পারে না, সেই দেশে বা সেই এলাকাতে কি করে এসব বন্ধ হবে? কারণ আইন শৃঙ্খলা বা এসব বন্ধ করার দায়িত্ব সমাজের পুলিশের। তো পুলিশ তো নিজেই থ্রেট খেয়ে বসে আছে। তো এখানে এটা চলবে। আর এইগুলোকে তো গুরুত্ব দেওয়ার কিছু নাই। যে আপনাকে প্রাণনাশের হুমকির কথা বলছে, সে সকাল বিকালে অন্তত 300 বার করে বিরোধীদেরকে হুমকি দিত। ওই জন্য সে এখন হুমকি খাক, তাতে কিচ্ছু যায় আসে না। মানুষেরও কিছু যায় আসে না, সমাজেরও কিছু যায় আসে না। যে যা খুশি করছে করুক, ঠিক সময় আসুক। 26-এ আগে দেখবেন সব আপদ বিদায় হয়ে গেছে। অত চিন্তার কিছু নাই, একটু অপেক্ষা করুন। 26-এ আগে দেখবেন এদেরকে খুঁজে পাবেন না। যেমন বর্ষাকালীন পোকারা বর্ষা এলে যেমন দানা পাতনা নিয়ে ঘোরে, এবং পরে এরা ঠিক ঝরে পড়ে, এদের অবস্থা তাই। একটু দেখতে থাকুন। পুলিশের ওপরে যে হুমকি, এবং প্রায় 5 দিন 6 দিন পার হতে চললো, এখন পুলিশের এটা নিষ্ক্রিয়তা না পুলিশ মেরুদণ্ডহীন? পশ্চিমবাংলার পুলিশ মেরুদণ্ডহীন। যে পুলিশ নিজের স্ত্রী এবং মাকে রক্ষা করতে পারে না, সে আবার সমাজের অন্যান্য শ্রেণীকে রক্ষা করবে কি? তো মেরুদণ্ডহীন পুলিশ থাকাচ্ছে না থাকার কথা। পুলিশের এটা কি নিষ্ক্রিয়তা? অপদার্থতা। অনুব্রত মণ্ডল অপদার্থতা, এক কথায় পুলিশের অপদার্থতা। নিষ্ক্রিয়তা পিষ্ক্রিয়তা কিছু নয়, অপদার্থতা। এদের পদলেহন করে শাসকদের পদলেহন করে এদের মেরুদণ্ড চলে গেছে। এরা ওইসব গালাগালি এসব কিছু ভ্রুক্ষেপই করে না। এদের আসল উদ্দেশ্য মাল কামানো। মালটা হলে আপনি মা বাবা কি গাল দিলেন না তাদেরকে নিয়ে চলে গেলেন, কিচ্ছু যায় আসে না। এই অপদার্থ পুলিশ যতদিন থাকবে পশ্চিমবাংলায় এই অবস্থাই হবে। একটা জিনিস শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে সিবিআই ইতিমধ্যেই এই অডিও রেকর্ড চেয়ে পাঠিয়েছে। দেখুন, সিবিআই এর যে বেলের কন্ডিশন ছিল, দেখুন অনুব্রতর বেলটা, মন্ডলের বেলটা হয়েছিল একটা টেকনিক্যাল গ্রাউন্ডে, খুব ছোট্ট গ্রাউন্ডে বেল হয়েছিল। কারণ এখানকার যারা সাক্ষীরা বয়ান দিয়েছিল, তাদের বয়ানগুলো ছিল বাংলায়। সেখানে দিল্লি রাউস এভিনিউ কোর্ট বারবার ইংলিশ ভার্সন করতে বলেছিল। তো সেটা সিবিআই এর ল্যাকিংস এর জন্য সে টেকনিক্যাল গ্রাউন্ডে বেল পায় লোয়ার কাটে। তারপরে কিন্তু সিবিআই সেটা রেকটিফাই করে ফেলে, সেগুলো ইংলিশে ভার্সনে আবার সেগুলো জমা দিয়েছে। এখন যে গ্রাউন্ডগুলো ছিল, 17টা গ্রাউন্ড ছিল, যেগুলো তাকে মানতে হবে, এবং সেটা কিন্তু ভায়োলেট করলো অনুব্রত মণ্ডল। এই কারণে তার এই পুলিশের আইসিকে থ্রেট করা, এটা প্রমাণ করে যে সে একজন প্রভাবশালী। এই প্রভাবশালী তত্ত্বের জন্য যে বেল পাচ্ছিল না, সে আবার রিএস্টাবলিশ করলো। এবার দেখুন আগামী দিনে কোর্ট কি বলে। আইন মোতাবেক কিন্তু তার যে বেলের কন্ডিশন, সেই কন্ডিশন অলরেডি সে ভায়োলেট করেছে। এবার সবটাই তো কোর্টের ব্যাপার। কোর্টে যখন সিবিআই তথ্য প্লেস করবে, তার বেল ক্যান্সেল হতেও পারে। 2 নম্বরে ওই ব্যাপার নিয়ে মাথা আমার কিছু না, তো নিজেদের মধ্যে ছোট লোকমই, ওইগুলো নিয়ে না বলাই ভালো। ও মাতাল ছাতালদের ব্যাপার, ছাড়ুন সব কথা। থেকে আজকে যে বোর্ডগুলোর নির্দেশে অবিনাশপুরের যে নেতা আপনাদের তাকে বিলীন করে দেওয়ার কথা বলেছিল, মানে এক ধরনের একদম হয়েছিল বোলপুর থেকেই বলা হয়েছিল ডেকে
যে আমরা যে বলছি ব্লক প্রেসিডেন্টের এগেনস্টে বিদ্রোহ করতে, তুমি সেখানে শরিক হও, তা না হলে তোমার লাইফটা স্পয়েল হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম ভয় দেখানো হয়েছিল। জানি না, যে বলেছে সেই জানে কেন বিলীন করে দেবে, কিভাবে বিলীন করবে তারই বক্তব্য। হুবহু যেটুকু বলেছে আমি সেটুকু বললাম, কিভাবে কি জন্য বলেছিল সে একমাত্র যে বলেছে সেই জানে। আমি তো বললাম কথা কেউ লাগাম ছাড়া কথা বলে, একটু বুঝে কথা বলে, সবাই তো সমান হয় না, সেরকমই আছে তো কিছু মানুষ। আমি জানিয়েছি, আমি হাই লেভেলে জানিয়েছি, সমস্তটাই আমি হাই লেভেলে জানিয়েছি। হাই লেভেলে জানানোর জন্য আমার উপরে তো উত্তরোত্তর চাপ বৃদ্ধি হয়েছিল, আমার উপরে উৎপীড়ন বেড়েছিল, আমার ছাগলের ফার্ম ভেঙে দেওয়া হয়েছিল, এগুলো সবই তো করা হয়েছিল। হ্যাঁ, বোলপুর থেকে এগুলো নির্দেশ দিয়ে করানো হয়েছিল, জানি আমি এগুলো, সব জানিয়েছি, সব জানিয়েছি। আপনার উপরে একাধিকবার নানা রকম অভিযোগ এনেছে, অনেক হুমকি দিয়েছে, সেই ব্যক্তিতে একটি পুলিশের মানে এ নিয়ে ঘুরছে, একজন গার্ডকে নিয়ে ঘুরছে, নিরাপত্তা রক্ষীকে নিয়ে ঘুরছে। সেটা আমি জানি না, ওইটা নিয়ে আমি মন্তব্য কোনোদিনই আগেও করিনি, আজও করতে চাই না। ওটা নিয়ে আমি কিছু বলবো না, ওটা নিয়ে আমার কিছু বলার নেই।